পার্টনারশিপ অ্যাকাউন্টস থেকে 2 নম্বর ক্লাস। প্রয়োজনীয় বেসিক বিষয় আগের ক্লাসেই আলোচনা করা হয়েছে, এই জন্য আগের ক্লাসটা মনোযোগ দিয়ে দেখে তারপরে সবাই এই ক্লাসটা দেখো। প্রবলেম 2, A, B and C are partners in a firm sharing profit and loss in the ratio of 3:2:1. ABC তিনজন পার্টনার, তারা তাদের আয় এবং ব্যয় বা লাভ লস এটা বন্টন করেন 3:2:1 Their balance sheet as on 31st December 2021 is given below. 2021 সাল ডিসেম্বর 31 তারিখে তাদের ব্যালেন্স শিটের পরিমাণটা নিচে দেওয়া হয়েছে। এখানে অ্যাসেটস আছে, লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি আছে, টোটাল 11 লক্ষ টাকার। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো, দেখতে যাতে কোনো সমস্যা না হয়। ক্যাশ ইন হ্যান্ড হাতে নগদ, অ্যাকাউন্ট রিসিভেবল দেন আদার, ইনভেন্টরি মজুদ পণ্য, মেশিনারি এটা স্থায়ী সম্পদ, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং স্থায়ী সম্পদ, প্রত্যেকটা সম্পদ। এই তিনজন অংশীদারের সাধারণ কিছু সঞ্চিতি আছে, জেনারেল রিজার্ভ, যেটা তারা আয় থেকে সঞ্চয় করে রেখেছেন। পাওনাদারের পরিমাণ 30,000 টাকা, মানে তাদের কাছে যারা পাবে এটা দায়ের মধ্যে পড়ে। ব্যবসাটা যখন শুরু করেছেন তখন মূলধন বাবদ এ নিয়ে আসছেন 5,70,000, বি নিয়ে আসছেন 3,20,000, সি নিয়ে আসছেন 1,60,000, টোটাল 10,50,000 টাকা শুধুমাত্র ক্যাপিটাল। They agreed to admit D into partnership and give him 1/10 the share on the following terms. তারা সম্মতি হয়েছে বা রাজি আছে ডিকে অংশীদার হিসাবে গ্রহণ করবে। নিচের শর্ত মোতাবেক ডিকে অংশীদার হিসাবে গ্রহণ করবে এবং ভবিষ্যতে 10/1 প্রফিট দিবে। দ্যাট ডি শুড ব্রিং ইন টাকা 30,000 এস গুডউইল। শর্তগুলো হচ্ছে যে ডি গুডউইল বাবদ, সুনাম বাবদ 30,000 টাকা নিয়ে আসবে, এন টাকা 1,28,000 এস ইস ক্যাপিটাল, আর মূলধন বাবদ এখানে 1,28,000 টাকা নিয়ে আসবে। দ্যাট মেশিনারি বি ডেপ্রিসিয়েটেড এট 12%। তো মেশিনারি 12% অবচয় হবে, এই যে টাকাটা আছে এটার 12% অবচয়। দ্যাট ইনভেন্টরি বি ডেপ্রিসিয়েটেড বাই 10%, মজুদ পণ্য অবচয় হবে 10%. That a allowance of 5% is to be made on account receivable, then other 5% ওনাদের পাওনা সঞ্চিতি ধরে নিতে হবে, মানে দেনাদার যে পরিমাণ আছে ধরে নিতে হবে, 5% পাওয়া যাবে না, এই জন্য এই টাকাটা সঞ্চয় করে রাখতে হবে। দ্যাট দি ভ্যালু অফ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আর ব্রট আপ টু টাকা 6,20,000। ল্যান্ড এবং বিল্ডিং এটা 6,20,000 টাকা পর্যন্ত উন্নীত হয়েছে, আর এমনিতে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আছে 4,80,000, 6,20,000 টাকা পর্যন্ত উন্নীত হয়েছে। পাস জার্নাল এন্ট্রিজ টু গিভ ইফেক্ট টু দি অ্যাবভ অ্যারেঞ্জমেন্টস অ্যান্ড প্রিপেয়ার দি ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স শিট অফ দি ফার্ম এজ নিউলি কনস্টিটিউটেড। উপরের শর্ত মোতাবেক এখানে জার্নাল এন্ট্রি তৈরি করার জন্য বলা হয়েছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, অংশীদারদের ক্যাপিটাল অ্যাকাউন্ট তৈরি করতে হবে, অ্যান্ড ব্যালেন্স শিট, স্থিতিপত্র অথবা উদ্ধর্তপত্র এটাকে বলা হয়, নতুন নিয়মে বা নতুন করে এটা তৈরি করতে হবে। তো প্রথমে জার্নাল, তারপরে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, তারপরে ব্যালেন্স শিট। যেহেতু আগের ক্লাসে নিয়মকানুন তোমরা জেনে আসছো, আশা করছি সহজ হবে। জার্নাল এন্ট্রি দেওয়ার জন্য তুমি আগে পরে যে কোনোটা লিখতে পারো, অসুবিধা নেই। যদি গুডউইলটা প্রথমে লিপিবদ্ধ করতে চাও, ক্যাশ ডেবিট, প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট, তারপরে এই গুডউইল এটাকে পুরাতন অংশীদারদের মধ্যে বন্টন করে দিলে প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। রিভ্যালুয়েশনের ক্ষেত্রে ক্ষয়ক্ষতি হলে রিভ্যালুয়েশন ডেবিট, জমা লাভ বৃদ্ধি হলে রিভ্যালুয়েশন ক্রেডিট। তো জেনারেল রিজার্ভ সঞ্চয় বন্টন করে দেওয়ার জন্য জেনারেল রিজার্ভ হয় ডেবিট, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এটা হয় ক্রেডিট। তো বর্তমান অঙ্কের মধ্যে আগে জেনারেল রিজার্ভটাই বন্টন করে দিয়েছে, তো এটা জার্নালটা আগে লিখে নিচ্ছে। জেনারেল রিজার্ভ আছে 20,000 টাকা, তো এটা বন্টন হবে 3, 2, 1
3:2:1 অনুপাতে। তো এটা জেনারেল রিজার্ভ হয়ে ডেবিট আমরা জানি, টাকার পরিমাণ 20,000। এখন এ বি সি এর ক্যাপিটাল, তাদের অনুপাতটা কত? 3:2:1, তাই তো? 3:2:1 এটা যোগ করলে কত হয়? 6 হয়। তো 20,000কে 6 দ্বারা ভাগ করো, ভাগ করে 3 দ্বারা গুণ করলে 8 টাকা পাওয়া যাবে। 20,000কে 6 দ্বারা ভাগ করে 2 দ্বারা গুণ করলে 20 টাকা। 20,000কে 6 দ্বারা ভাগ করে 1 দ্বারা গুণ করলে 8 টাকা পাওয়া যাবে। তাহলে এ এর জন্য এখানে লিখো 10,000, বি এর জন্য 6,667 বাইর হবে। সি এর ক্যাপিটাল এখানে হবে 3,333। তো জেনারেল রিজার্ভ এটা বন্টন হয়ে গেল আগের অংশীদারদের মধ্যে। আর জেনারেল রিজার্ভ এটা কিন্তু আগের অংশীদারেরই টাকা, নতুন অংশীদারের এখানে কোনো অধিকার নেই। আচ্ছা, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে আসছে ডি 30,000 টাকা গুডউইল নিয়ে আসছে, 1,28,000 টাকা ক্যাপিটাল নিয়ে আসছে। তো দুইটা চাইলে আমরা আলাদাভাবে লিখতে পারি। এখন ক্যাপিটাল যেটা 1,28,000, এটা জানাল তো ক্যাশ টিভির ক্যাপিটাল ক্রেডিট, এটা পরে লেখা হয়েছে, অসুবিধা নাই, তুমি চাইলে আগেও লিখতে পারো। এই যে ক্যাশ টিভির ডি ক্যাপিটাল ক্রেডিট, এটা কিন্তু ডি নিয়ে আসছে, তুমি চাইলে ওটা আগেও লিখতে পারো। ডি এর ক্যাপিটাল 1,28,000 টাকা, এটা বুঝতে পারছো? তুমি চাইলে এটা জার্নাল পরেও লিখতে পারো। তো বইয়ের মধ্যে দেখতে পাচ্ছি এটা এখানে দিয়ে এসছে, চাইলে সবার শেষেও লিখতে পারো বা আগেও লিখতে পারো, সমস্যা নাই। তো এটা তো ক্যাপিটাল বাবদ লিখলাম। আর গুডউইলের এটার জন্য তো দুইটা জার্নাল, প্রথমে যেটা হয় ক্যাশ ডেবিট প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট। তো গুডউইল এখানে আনা হয়েছে, দেখতে পাচ্ছি 30,000 টাকা, প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট 30,000 টাকা। এই গুডউইলকে বন্টন করে দাও তাদের অনুপাতে। প্রিমিয়াম ফর গুডউইল যে 30,000 টাকা আছে, তখন এটা হয় ডেবিট, তাদের অনুপাত হচ্ছে 3:2:1, যোগফল হলো 6। এটাকে 6 দ্বারা ভাগ করো, 6 দ্বারা ভাগ করলে কত হয়? 5,000 টাকা হয় না? তো 5,000কে পরে 3 দ্বারা গুণ করলে 8 টাকা, 2 দ্বারা গুণ করলে 8 টাকা, 1 দ্বারা গুণ করলে 8 টাকা। তাহলে এ পাবে এখানে 15,000 টাকা, বি পাবে 10,000, সি পাবে 5,000। ওকে, তারপর এখানে যে সকল লেনদেন বাকি রয়েছে, মেশিনারি বি ডেপ্রিসিয়েটেড এখানে আছে 12%, মানে যতটা ক্ষয়ক্ষতি বোঝাবে সেই ক্ষেত্রে রিভ্যালুয়েশন ডেবিট, আর যতটা লাভ জমা বৃদ্ধি এগুলো বোঝাবে রিভ্যালুয়েশন হয়ে যাবে ক্রেডিট। একটা মেশিনারি যদি অবচয় হয়, 70,000-এর 12% যদি অবচয় হয়, তো এটা ক্ষয়ক্ষতি বোঝায় নাকি এটা লাভ বোঝায়? অবশ্যই ক্ষয়ক্ষতি। স্থায়ী সম্পদ ব্যবহারের কারণে যে ব্যয় হয় তার নাম অবচয়, তো এটা ব্যয়ের মধ্যে পড়ে, তাহলে রিভ্যালুয়েশন ডেবিট যেটা ওইটার মধ্যে যাবে। দ্যাট ইনভেন্টরি বি ডেপ্রিসিয়েটেড বাই 10%, মজুত পণ্য যেটা এটা অবচয় হয়েছে 10%, 2,90,000-এ 10% 29,000 হবে। আর মেশিনারি 12% যেটা, এটা 70,000-এ 12%, টাকার পরিমাণ হবে 8,400। তো দুইটাই অবচয় হয়েছে, দুইটা রিভ্যালুয়েশন ডেবিট যেটা ওইটাতে যাবে, ঠিক আছে। এখন দ্যাট এ অ্যালাউন্স অফ 5% ইজ টু বি মেড অন অ্যাকাউন্ট রিসিভেবল, দেনাদারের 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে। 2,52,000-এ 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে। এখন দেনাদারের কাছ থেকে আমার 2,52,000 টাকা পাওয়ার কথা, কোনো এক কারণে যদি আমি পাই না, আর এটা যদি আয়ের টাকা থেকে সঞ্চয় করে রাখি ঘাটতি পূরণের জন্য, এটা তো আমার ক্ষয়ক্ষতি বোঝায়। ক্ষয়ক্ষতি যেহেতু বোঝায়, রিভ্যালুয়েশন ডেবিট যেটা ওইটার মধ্যেই আনতে হবে। তো এখন পর্যন্ত এই তিনটা পেয়েছে। ই নাম্বার যেটা, এটা কিন্তু সম্পদের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে, এটা রিভ্যালুয়েশন ক্রেডিটে যাবে। সুতরাং রিভ্যালুয়েশনের রুলস হচ্ছে ক্ষয়ক্ষতি যতটা বোঝায় রিভ্যালুয়েশন ডেবিট অংশের মধ্যে একসাথে নিয়ে আসলাম, ঠিক আছে। এই তিনটার অবচয়ের যে পরিমাণ টাকা হবে হিসাব করে, সেগুলো আমরা এখানে লিখে নিতেছি। যেমন মেশিনারি অবচয় ছিল 12%, এটা
8,400 টাকা মেশিনারি ক্রেডিট। এগুলো যেহেতু ক্রয়ক্ষেত্রে, তাহলে রিভ্যালুয়েশন এটা তো ডেবিট হবে। ইনভেন্টরির অবচয় এটা 29,000, 2,90,000 10%। অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট এটা হবে 12,600। দেনাদার আছে 2,52,000, এটার 5% 12,600 হবে। যেটা রিভ্যালুয়েশন ডেবিট বললাম 3টা টাকা যোগ করো, তারপর তুমি রিভ্যালুয়েশন এটা ডেবিটে যোগ করলে কত হবে? 50,000 হবে। মেশিনারি, ইনভেন্টরি, অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট 3টা যোগ করে রিভ্যালুয়েশন ডেবিট করা হলো। ওকে, আর কি কি বাকি আছে? একটা বাকি আছে, দ্যাট দি ভ্যালু অফ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বি ব্রট আপ টু টাকা 6,20,000। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 4,80,000 টাকার, এটার মূল্য বৃদ্ধি পেয়ে 6,20,000 হয়েছে। তো 6,20,000 টাকা কত বৃদ্ধি পাইছে? 4,80,000 আর 6,20,000, 6,20,000 থেকে 4,80,000 বাদ দিলে দেখা গেছে যে 1,40,000 এটা বৃদ্ধি পাইছে, মানে পুনর্মূল্যায়িত হয়েছে। এটা সম্পদের পরিমাণটা বৃদ্ধি পাইছে, এটা ব্যবসায়ের জন্য লাভ কিংবা বৃদ্ধি। তো রিভ্যালুয়েশন হয় এটা ক্রেডিট। তো রিভ্যালুয়েশন যদি ক্রেডিট হয়, সম্পদের পরিমাণ যেটা বৃদ্ধি পাইছে সম্পদের নাম করতে হয় ডেবিট, মানে এটা করব আমরা ডেবিট। রিভ্যালুয়েশন এটা হয় ক্রেডিট, কারণ এটা আয় হয়েছে, বৃদ্ধি পাইছে, টাকার পরিমাণ 1,40,000। তো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ডেবিট, রিভ্যালুয়েশন ক্রেডিট 1,40,000। ওকে, তারপর বাকি রইল এখানে রিভ্যালুয়েশন। এটা চাইলে শেষেও বসানো যায়, প্রথমে বসানো যায়, সমস্যা নাই। তোমরা ধারাবাহিক চাইলে, যেরকম অঙ্কের মধ্যে ধারাবাহিকতা আসছে, ওই ধারাবাহিকভাবে চাইলেও তোমরা এখানে লিখে নিতে পারো। এই রিভ্যালুয়েশন এখন লেখার নিয়মটা কি? ডেবিট এবং ক্রেডিটের মধ্যে সমন্বয় করতে হয়। বর্তমান অঙ্কের মধ্যে আলাদা করে বলা হয় নাই যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট তৈরি করো, করারও প্রয়োজন নাই। সেক্ষেত্রে এটার মানটা আমি কিভাবে বাইর করব? এই যে রিভ্যালুয়েশন ডেবিট যেটা, এটার যোগফল 50,000 দেখতে পাচ্ছ। রিভ্যালুয়েশন ক্রেডিট যেটা, এটার যোগফল 1,40,000। ক্রেডিট মানে হলো আয়, ডেবিট মানে হলো ব্যয়। তাহলে ব্যয় থেকে আয়ের পরিমাণ কত বেশি? 1,40,000 থেকে 50,000 বিয়োগ করলে 90,000 বেশি। এই 90,000 রিভ্যালুয়েশন মানে পুনর্মূল্যায়িত হওয়ার কারণে এই 90,000 টাকা অতিরিক্ত বাড়ছে। এই টাকাটা কি করতে হবে? অংশীদারদের মধ্যে বন্টন করে দিতে হবে তাদের অনুপাত অনুযায়ী। তাহলে বন্টন করে দাও এই 90,000। আমি কি বোঝাতে পারছি? রিভ্যালুয়েশন ক্রেডিট মানে আয়, রিভ্যালুয়েশন ডেবিট মানে ব্যয়। আয়ের টাকা থেকে ব্যয়ের টাকা বিয়োগ করলে যে 90,000 টাকা হবে, এটাই কিন্তু এই নতুন পুরাতন অংশীদারদের মধ্যে বন্টন করে দিতে হবে। আচ্ছা, রিভ্যালুয়েশন তাহলে আয়ের উদ্ধৃত, আমরা তো ক্রেডিট উদ্ধৃত পেয়েছি। এখন যদি এটা ডেবিট করি তাহলে হিসাব থেকে বাদ পড়ে যাবে, যার কারণে ডেবিট। এই 90,000কে তাদের অনুপাত 3-2-1, অর্থাৎ 90,000কে 6 দ্বারা ভাগ করো। 6 দ্বারা ভাগ করে 15,000 হবে, 3 দ্বারা গুণ করলে 45,000 এ, 30,000 হবে বি, আর 15,000 হবে সি। এ হচ্ছে 45,000, বি হচ্ছে 30,000, সি হচ্ছে এখানে 15,000। সবগুলো জার্নাল লেখা হয়েছে। অঙ্কের মধ্য থেকে জেনারেল রিজার্ভ এবং যতগুলো সমন্বয় এখানে আছে সবগুলোর জার্নাল লেখা হয়েছে। এখন আমাদের পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিটটা তৈরি করতে হবে। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট তৈরি করার জন্য এটা হচ্ছে ডেবিট অংশ, এটা হচ্ছে ক্রেডিট অংশ। আর ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে এমনিতেই যত ধরনের ক্যাপিটাল আছে এটা তো মূলধন, এটা মালিকানা সত্ত্বের মধ্যে পড়ে, এটা এমনিতেই ক্রেডিট, মানে সবগুলো ক্রেডিটেই বসাতে হবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। 1 নম্বর কাজ হচ্ছে আবার নতুন করে যে অংশীদারদের মূলধনটা এখানে আমি লিপিবদ্ধ করব। 4 জন আছেন এ বি সি ডি, এটা লেখা হলো। ওকে, এখন প্রথম নম্বর কাজ হচ্ছে পুরাতন অংশীদাররা এ বি সি অংশীদার, তারা যে পরিমাণ ক্যাপিটাল নিয়ে আসছেন 5,70,000, এ, বি 3,20,000, সি 1,60,000, ওই টাকাগুলো আগে বসাতে হবে। তো এটার নাম দিয়ে দিবেন ব্যালেন্স বিডি। এর হচ্ছে 5,70,000,
বি এর হচ্ছে 3,20,000, সি এর হচ্ছে 1,60,000। অর্থাৎ আমাদের ব্যালেন্স শিটের কাজ শেষ। এখন ওই যে জার্নাল করেছো, যত জায়গায় ক্যাপিটাল আছে, সহজ নিয়ম এটা। যেমন এখানে ক্যাপিটাল আছে, ক্যাপিটাল লিখে আছে না, যত জায়গায় ক্যাপিটাল আছে এ বি সি এর অংশে বসিয়ে দাও। কিন্তু কি লিখে লিখবো? সাথে যেটা আছে, এই ক্যাপিটালের সাথে আছে জেনারেল রিজার্ভ, এটা আমরা লিখবো। এ এর ক্যাপিটাল নিব 10,000, বি এর নিব 6,667, সি এর নিব 3,333। যার কারণে দেখো আমি এখানে জেনারেল রিজার্ভ অলরেডি লিখে রেখেছি। এখন শুধু টাকাটা বসাবো। এর হলো 10,000, বি এর হলো 6,667, সি এর হচ্ছে 3,333। তারপর আর ক্যাপিটাল কোথায় আছে? যেমন আমরা দেখলাম এখানে আছে, এটা লিপিবদ্ধ করা শেষ। এখানে নাই, লেখার প্রয়োজন নাই। এখানে ক্যাপিটাল নাই, লিখতে হবে না। এই জায়গায় আবার ক্যাপিটাল আছে, সাথে রিভ্যালুয়েশন। তাহলে এর হলো 45,000, বি এর হলো 30,000, সি এর হলো 15,000। রিভ্যালুয়েশন লিখে নিলাম। এর হলো 45,000, বি এর হলো 30,000, সি এর হলো 15,000। এই যে এখানে ক্যাপিটাল আছে, সাথে আছে ক্যাশ। আবার ডি এর ক্যাপিটাল, এটা 1,28,000, সুন্দর করে লিখে নাও। সাথে আছে ক্যাশ, এটা কিন্তু ডি এর ক্যাপিটাল। তো 1,28,000 এই যে লিখে নিলাম, এটা ডি এর করে লিখছি। এখানে ক্যাপিটাল নাই, ওকে। এই যে ক্যাপিটাল আছে 3টা, সাথে আছে প্রিমিয়াম ফর গুডউইল, এটা লিখবো। এ এর ক্যাপিটাল 15,000, বি এর হচ্ছে 10,000, সি এর হচ্ছে 5,000। প্রিমিয়াম ফর গুডউইল লিখে এর হচ্ছে 15,000, বি এর হচ্ছে 10,000, সি এর হচ্ছে 5,000। তারপর এখানে জার্নালে আর কোনো ক্যাপিটাল নাই, তো না থাকলে নাই, আমাদের আর লিখার প্রয়োজন নাই। এখন আমরা হিসাব করে নিব এখানে। এর অংশটা যদি তুমি যোগ করো, টোটাল যদি যোগ করে নাও, 6,40,000 হবে। তো এখানে লিখো 6,40,000। বি এর হবে এখানে 3,66,667। বি এর এই অংশের মধ্যেও টাকাটা লিখে নিতে হবে, 3,66,667। সি এর অংশটা যোগ করো, 1,83,333। এখানে যোগ করলে হবে 1,28,000। ডি এর করে নিয়ে আসো। ওকে, এবার এই ব্যালেন্স সিডি এখানে লিখো। ব্যালেন্স সিডি এখানে আর কোনো কিছু নাই, থাকলে তো আমরা ডিফারেন্সটা এখানে লিখতাম। 6,40,000 যেরকম আছে ঠিক সেই রকম, 3,63,667 যেরকম আছে ঠিক সেই রকম, 1,83,333, 1,28,000। অর্থাৎ সব কিছু সমন্বয় করার পরে বর্তমানে অংশীদারদের ক্যাপিটালের পরিমাণ এর হচ্ছে এত, বি এর, সি এর, ডি এর আমরা নতুন ক্যাপিটালগুলো পেয়ে গেলাম। ব্যালেন্স শিটে এখন আর আগের ক্যাপিটালের হিসাব করার আমাদের প্রয়োজন নাই। আচ্ছা, এখন ব্যালেন্স শিটের সমাধানটা হয়ে যাক। এখন ব্যালেন্স শিটে সম্পদ কী কী আছে? ক্যাশ ইন হ্যান্ড 8,000। তারপর জার্নাল এন্ট্রিজের মধ্যে আমরা দেখব ক্যাশ আর কোথাও লিখে আছে কিনা। অবশ্যই লিখে আছে, এগুলো যোগ করেই আমরা আনবো। একবার আমরা দেখে নেই যে জার্নাল এন্ট্রিজের মধ্যে ক্যাশ আর কোথায় আছে। এই যে ক্যাশ আছে, তাহলে 1,28,000 এটা যোগ হবে।
এই যে আরেকটা ক্যাশ আছে, অতএব 30,000 যোগ হবে, এর বাইরে আর কোনো ক্যাশ নাই। অতএব 1,28,000, 30,000 দুইটা ক্যাশ এবং এই ক্যাশ 8,000, তিনটা যোগ করে কিন্তু আমাদের আনতে হবে। অ্যাকাউন্ট রিসিভেবল 2,52,000 এখানে আছে, কিন্তু এটার যে সঞ্চিতি 5% এটা বিক করে আনতে হবে, কারণ এটা পাওয়া যাবে না দেখে সঞ্চয় করে রাখা হয়েছে। 12,600 হবে, বিক করে নিব। ইনভেন্টরি 2,90,000 আছে, কিন্তু এটা যেটা অবচয় হয়েছে 10% এটা বিক করে আনতে হবে। তারপর এখানে মেচিনারি 70,000 আছে, মেচিনারির অবচয় 12% টাকাটা বিক করে আমাদের আনতে হবে। লেনদেন বিলিং 4,80,000 আছে, এটা আবার বর্তমানে 6,20,000-এ উন্নীত হয়েছে, তো 1,40,000 যোগ করে 6,20,000 টাকাই কিন্তু লেনদেন বিল্ডিং আমাদের লিখতে হবে। এর বাইরে আর কোনো সম্পদ নাই, সম্পদগুলো এখানে বসিয়ে দিচ্ছে। ক্যাশ ইন হ্যান্ড 3টা টাকা ছিল, 8,000 যোগ 1,28,000 যোগ 30,000 যোগ করলে 1,66,000। অ্যাকাউন্ট রিসিভেবল টাকার পরিমাণ 2,52,000 ছিল। এটার সঞ্চিতি যত টাকা ছিল এটা বিক করতে হবে। 12,600 বিক করে 2,39,400 টাকা এটা আসবে। ইনভেন্টরি আর টাকার পরিমাণ ছিল 2,90,000, এটার অবচয় 29,000 বিক করতে হবে, তো এখানে পাওয়া যাবে 2,61,000। মেচিনারি এটা টাকার পরিমাণ 70,000, এটার অবচয় 8,400 বিক করে আনতে হবে। 61,600। লেনদেন বিল্ডিং টাকার পরিমাণ 4,80,000, এটা বৃদ্ধি পাইছে, ইনক্রিজ 1,40,000। টোটাল বর্তমানে 6,40,000 এটা আনা হলো, তো এই সম্পদ হয়ে গেল। এখন দায় মালিকানা সত্ত্ব কী কী আছে? দায়ের মধ্যে একটাই দায় আছে, অ্যাকাউন্টস পেবল 30,000, এর বাইরে আর কোনো দায় নেই। ক্যাপিটাল এগুলো আনার প্রয়োজন নাই। এখন নতুন ক্যাপিটাল আমরা নির্ণয় করেছি, এই ব্যালেন্স সিডি যেটা, এটাই আমরা নিয়ে আসব। এটা হচ্ছে আমাদের নতুন ক্যাপিটাল, প্রত্যেকটা করে লিখে নিও। প্রথমে পাওনাদারের পরিমাণ অ্যাকাউন্টস পেবল 30,000, এখন নতুন করে আমরা পেয়েছি 6,40,000, বি এর হচ্ছে 3,66,000 667, সি এর হচ্ছে 1,83,000 333, ডি এর হচ্ছে 1,28,000 যোগ করলে 13,18,000। সম্পদ সমূহ যোগ করলে এখানে পাওয়া যাবে 13,48,000। তেরো লক্ষ 48,000 এই দুইটা টাকা যোগ করলে 13,48,000 টাকা হবে। এই তো সমাধানটা। আশা করছি সকল শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন।